আমার প্রিয় একাদশ শ্রেণী ছাত্রছাত্রী এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত জানাই। আমরা বাংলা ভাষা ও সংস্কৃতির যে আলোচনার একের পর এক ভিডিও প্রকাশিত করছি, তার একেবারে শেষ ভিডিও অর্থাৎ মধ্যযুগের একেবারে শেষ পর্যায়ে যে বিক্ষিপ্ত কাব্যধারা আমরা মধ্যযুগে দেখতে পাই, সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা তোমরা দেখতে পাবে। এবং এই আলোচনার পরে রয়েছে সেই বিষয়েরই এমসিকিউ, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে। চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মধ্যযুগের বাংলা সাহিত্যের একেবারে শেষ পর্বের কাব্যধারার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। মধ্যযুগের বাংলা সাহিত্যের একেবারে শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি ইসলামীয় ধারার উৎপত্তি, অর্থাৎ মধ্যযুগের বাংলা সাহিত্যের আরও একটি নতুন সংযোজন আমরা দেখতে পাচ্ছি, ইসলামীয় ধারা। সেই ইসলামীয় ধারাতে আমরা দুজন কবিকে পাবো। চলো দেখে নিই আমরা সেই দুজন কবির পরিচিতি এবং তাদের কাব্য পরিচিতি। প্রাক কথন। খ্রিস্টীয় ষোড়শ সপ্তদশ শতাব্দীতে চট্টগ্রামের আরকান বা রোসাং রাজসভাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী ধারার সূচনা ঘটল। এই যে ব্যতিক্রমী শব্দটা, এই ব্যতিক্রমী শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, এর আগে পর্যন্ত মধ্যযুগের বাংলা সাহিত্যে সমস্ত কাহিনী ছিল দেবতা নির্ভর বা দেবদেবীর স্বপ্নাদেশের কারণে কাব্য সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাবো। কিন্তু এখানেই প্রথম ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে আমরা দেখতে পাবো যেখানে দেবতা নির্ভর বা দেবী নির্ভর কোনো কাব্য রচনা নয়, কোনো রাজসভাকে কেন্দ্র করে রাজার পৃষ্ঠপোষকতাতে দেবদেবীর স্বপ্ন ছাড়া প্রথম যে কাব্য, সেই প্রথম কাব্য আমরা দেখতে পাচ্ছি। মানব মানবীর প্রেম কাহিনী কিন্তু এখানে প্রধান হয়ে দাঁড়াবে। এই যাবৎকাল রাজদরবারের সমর্থনপুষ্ট সমস্ত সাহিত্যই ছিল ধর্ম মাহাত্ম্যমূলক। এতদিন পর্যন্ত ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীর আগে পর্যন্ত সমস্তই ছিল ধর্ম মাহাত্ম্যমূলক, অর্থাৎ দেবদেবীর কাহিনী। কিন্তু আরকান রাজসভাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে ঈশ্বরের জায়গায় মানুষ স্থান পেল। এই প্রথম কোনো স্বর্গভ্রষ্ট দেবদেবীরা নয়, মানুষ কাহিনীতে স্থান পেল। মধ্যযুগের বাংলা সাহিত্য যে একেবারে শেষের দিকে আধুনিক যুগের যে চিন্তা ভাবনা এবং যৌক্তিকতা, সমস্ত আদিদৈবিক যে ব্যাপারগুলোকে মানতে নারাজ, তার কারণেই দেখো মানুষ স্থান পাচ্ছে একেবারে মধ্যযুগের বাংলা সাহিত্যের শেষের দিকে। ইসলামীয় ধারায় প্রথমেই আমরা পাচ্ছি দৌলত কাজী। কবি পরিচিতি একটু জেনে নিই। দেখো, দৌলত কাজী চট্টগ্রামের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং সময়টা হলো সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ। কবি আরকান রাজ শ্রী সুধর্মার সেনাপতি আশরফ খানের উৎসাহে, অর্থাৎ তিনি আরকান রাজ শ্রী সুধর্মার সেনাপতি আশরফ খানের উৎসাহে একটি বিখ্যাত কাব্য রচনা করলেন। সেই কাব্যটির নাম হলো লৌরচন্দ্রাণী বা সতী ময়না। গ্রন্থটি রচনা করেন, দেখো দুটো নাম পাচ্ছি কিন্তু কাব্য একটাই, লৌরচন্দ্রাণী বা সতী ময়না। লৌরচন্দ্রাণী সতী ময়নামতী বা সতী ময়না, এই গ্রন্থটি তিনি পুরো রচনা না করে 2/3 রচনার শেষ করার পরই তিনি মারা যান। এরপরে দেখো ইসলামীয় ধারায় আরেকজন বিখ্যাত কবিকে আমরা পাচ্ছি, যিনি হলেন সৈয়দ আলাওল। কবি প্রসঙ্গ প্রথমে আমরা জেনে নিই। সৈয়দ আলাওল ষোড়শ শতাব্দীর শেষ ভাগে আনুমানিক 1597 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু 1673 খ্রিস্টাব্দে। কাব্যকথায় যদি আমরা দেখি, ইনিও কিন্তু আরকান রাজ চন্দ্রসুধর্মা সেনাপতি মাগন ঠাকুরের অনুরোধে মালিক মোহাম্মদ জায়সি রচিত পদুমাবত গ্রন্থটি অবলম্বনে, ইনিও দেখো আরকান রাজের যে প্রধান সেনাপতি মাগন ঠাকুর, তার অনুরোধে মালিক মোহাম্মদ জায়সি রচিত পদুমাবত বলে একটা গ্রন্থ, সেই গ্রন্থ অবলম্বনে আলাওল রচনা করেন পদ্মাবতী। ইতিপূর্বে তিনি দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থটিও সমাপ্ত করেন। লৌরচন্দ্রাণী 2/3 লেখার পর তিনি মারা গেলেন। দৌলত কাজী সেই অসমাপ্ত কাব্যটিও কিন্তু সৈয়দ আলাওল সমাপ্ত করেন। পদ্মাবতীর জন্যই সৈয়দ আলাওল বাংলা সাহিত্যের জনপ্রিয়তা। পদ্মাবতী ছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেন, যেমন তোহফা, সেকেন্দারনামা, হপ্তপয়কর, সয়ফলমূলক, বদিউজ্জামাল ইত্যাদি। সমস্ত গ্রন্থের মূলেই কিন্তু আমরা দেখতে পাবো কোনো দেবদেবীর কাহিনী নয়, মানুষই সেখানে নায়ক বা নায়িকা। সৈয়দ আলাওলের হাতে মানুষ নির্ভর কাব্যের জনপ্রিয়তা পেল এবং তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। এরপরে মধ্যযুগের বাংলা সাহিত্যে আমরা দেখতে পাবো শাক্ত পদাবলী। বিভিন্ন পর্যায়ে বিভক্ত এই শাক্ত পদাবলী ধারায় দুজন বিখ্যাত কবি, একজন হলেন রামপ্রসাদ সেন এবং দ্বিতীয়জন হলেন কমলাকান্ত ভট্টাচার্য। চলো দেখে নিই তাদের পরিচিতি এবং কাব্য পরিচয়। তার আগে দেখে নাও শাক্ত পদাবলীর প্রাক কথন। শাক্ত পদাবলীর প্রাক কথনে আমরা দেখে নিই, ত্রয়োদশ শতাব্দীতে ইসলামীয় অভিঘাতের পর বাংলা সমাজ ও সংস্কৃতিতে অষ্টাদশ শতকে আবার প্লাবন নেমে এলো। দেখো তাহলে কিসের প্লাবন এটা দেখি। ত্রয়োদশ শতাব্দী মানে 1203 খ্রিস্টাব্দে ইখতিয়ার বিন মোহাম্মদ বখতিয়ার খলজি যে বাংলা আক্রমণ করেছিল এবং তারপরেই বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল। প্রায় 200 বছর বাংলা সাহিত্যের কোনো নিদর্শন পাওয়া যায়নি।
ঠিক সেই রকম অষ্টাদশ শতাব্দীর দেখো প্রথমার্ধ থেকে বাংলা সমাজ এবং সংস্কৃতিতে দেখা যাচ্ছে ঠিক সেই রকমই বিশৃঙ্খলা, স্বেচ্ছাচারিতা, জাতপাতের ভেদাভেদ, বহু বিবাহ, সতীদাহ প্রথা, কৌলিন্য প্রথা, গৌরীদান প্রথা, চুরি ডাকাতি, রাহাজানি, অর্থাৎ বাংলার সমাজ এবং সংস্কৃতি একটা খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। দেখো বাঙালির মেরুদণ্ডকে একেবারে দুর্বল করে দিল। অর্থাৎ সেটা ছিল বহিরাক্রমণ, কিন্তু এটা ছিল আভ্যন্তরীণ একটা সমাজের বিশৃঙ্খলা। এই সুযোগে অনুপ্রবেশ ঘটল ইংরেজদের অনুপ্রবেশ ঘটল। এই রকম এক গভীর হতাশার যুগে সাধক কবি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য মাতৃচরণের সাশ্রয়ের মুক্তির গান শোনান। অর্থাৎ এমন একটা বিশৃঙ্খল সমাজে বসবাস করছেন যেখানে একমাত্র আশ্রয় হয়ে দাঁড়ালো দেবী দুর্গার চরণ। সেই দেবী দুর্গার চরণে আশ্রয় নেওয়ার গান শোনালেন রামপ্রসাদ এবং কমলাকান্ত। রামপ্রসাদ সেনের কবি পরিচয় আমরা জেনে নিই। উত্তর 24 পরগনা জেলার হালি শহরের অন্তর্গত কুমারহট্ট গ্রামে 1720 খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেনের জন্ম এবং 1781 খ্রিস্টাব্দে তিনি মারা যান। তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুগ্রহ ভাজন ছিলেন এবং এই মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুগ্রহ ভাজন কিন্তু আমরা ভারতচন্দ্রকেও দেখেছি, যিনি রায়গুণাকর উপাধিতে ভূষিত ছিলেন। কবি কৃতিত্ব যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো রামপ্রসাদ সেন মূলত দুটি পর্যায়ে শ্যামা সঙ্গীত রচনা করেছিলেন। শ্যামা সঙ্গীত অর্থাৎ আগমনী বা বিজয়, অর্থাৎ দেবী দুর্গা পিতৃগৃহে যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করে আগমনী, এবং তার পিতৃগৃহ থেকে যখন তিনি চলে যাচ্ছেন তাকে কেন্দ্র করে বিজয়া, এবং ভক্তের আকুতি বলতে এখানে শাক্ত দেবীর যে ভক্ত, সেই ভক্তের আকুতি এখানে প্রকাশ পেয়েছে। সমাজ জীবন থেকে সে নিজে মুক্তির জন্য দেবীর চরণে আশ্রয় নিতে চেয়েছেন ভক্তের আকুতি পর্যায়ে। আগমনী বিজয়ার গানগুলিতে মা মেনকা, পিতা গিরিরাজ এবং কন্যা উমা একেবারেই বাঙালি ঘরের প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। ভক্তের আকুতি পর্যায়ে শ্যামা মা যেন নিজের ঘরের জননী বা সহোদরায় পরিণত হয়েছেন। এই পর্যায়ের গানের রামপ্রসাদ সেন শ্রেষ্ঠ, অর্থাৎ ভক্তের আকুতি পর্যায়ের রামপ্রসাদ সেন শ্রেষ্ঠ। এরপরে আরেকজন শাক্ত পদাবলীর বিখ্যাত পদকার পাচ্ছি, তিনি হলেন কমলাকান্ত ভট্টাচার্য। কবি প্রসঙ্গ হচ্ছে বর্ধমান জেলার অন্তর্গত কালনা গ্রামে তিনি অষ্টাদশ শতকের শেষার্ধে জন্মগ্রহণ করেন। 1816 খ্রিস্টাব্দে তিনি বর্ধমান রাজ তেজশ্চন্দ্রের সভাকবির পদ অলঙ্কৃত করেন। কবি কৃতিত্ব দেখে নিই। কমলাকান্ত ভট্টাচার্য আগমনী ও বিজয়া পর্বের গানগুলিতে শ্রেষ্ঠত্বের অধিকারী। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টটা, তোমাদের এটা প্রশ্ন হতে পারে যে কোন পর্যায়ে কমলাকান্ত শ্রেষ্ঠ, কোন পর্যায়ে রামপ্রসাদ শ্রেষ্ঠ। কমলাকান্ত শ্রেষ্ঠ আগমনী ও বিজয়া পর্যায়ে, রামপ্রসাদ শ্রেষ্ঠ ভক্তের আকুতি পর্যায়ে। এই পর্যায়ে মাতা, পিতা, কন্যা ও স্বামীর অন্তরের অন্তঃস্থলে তিনি অবগাহন করেছেন, অর্থাৎ ডুব দিয়েছেন, এবং তাদের যে মনের কথাগুলো সেই কথাগুলো তার পদে তুলে ধরেছেন। তবে তার ভক্তের আকুতি পর্যায়ের পদগুলি রামপ্রসাদ সেনের পদের মতো পাঠক বা ভক্তের হৃদয়কে স্পর্শ করতে পারেনি। তার জন্য রামপ্রসাদ ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ, অন্যদিকে আগমনী ও বিজয় পর্যায়ে কমলাকান্ত শ্রেষ্ঠ। মধ্যযুগের বাংলা সাহিত্যের আরেকটি সাহিত্যিক নিদর্শন হলো ময়মনসিংহ গীতিকা। চলো আমরা দেখে নিই ময়মনসিংহ গীতিকা। ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দেয়ের প্রচেষ্টায় সংগৃহীত ময়মনসিংহ গীতিকা দেখে আকৃষ্ট হয়ে 1923 খ্রিস্টাব্দে দীনেশচন্দ্র সেন মহাশয় ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন। তার সঙ্গে তিনি সেই ময়মনসিংহ গীতিকা প্রকাশও করেন। ময়মনসিংহ গীতিকা প্রথম সৌরভ পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিটি পয়েন্ট তোমাদের পরীক্ষা ভিত্তিকভাবে তোলা হয়েছে। পরীক্ষা ভিত্তিক যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই পয়েন্টগুলোকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পূর্ববঙ্গ গীতিকার কাহিনী সহজ সরল স্বতঃস্ফূর্ত। গীতি কবিতার ভঙ্গিমা পূর্ববঙ্গ গীতিকায় দেখা যায়। পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য কবিরা হলেন, দেখো, দ্বিজ কানাই, নয়নচাঁদ ঘোষ, দ্বিজ ঈশান, চন্দ্রাবতী, মনসুর বয়াতি, ফকির ফৈজু প্রমুখ। পূর্ববঙ্গ গীতিকার কয়েকটি পালা, অনেক সময় শর্ট কোশ্চেন তোমাদের দেয়, মহুয়া পালা, মলুয়া পালা, কমলা পালা, দস্যু কেনারামের পালা। এই হলো ময়মনসিংহ গীতিকার পালা, কবি পরিচয় এবং তার সম্পাদনা, কখন প্রকাশিত হয় তার প্রকাশকাল। এরপরে মধ্যযুগের বাংলা সাহিত্যের আর একটি কাব্যধারা, যেটি হলো নাথ সাহিত্য। এই নাথ সাহিত্য যখন মধ্যযুগের সুবর্ণযুগ চলছে মঙ্গল কাব্য, তার সঙ্গে তাল মিলিয়ে কিন্তু নাথ সাহিত্য দেখো 8ম শতাব্দী থেকে শুরু হয়েছিল। খ্রিস্টীয় 8ম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত বাংলাদেশে ধর্ম সাধনায় বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল, নাথ ধর্ম ছিল এবং সহজীয় বৈষ্ণব সম্প্রদায় ছিল, বাউল সম্প্রদায় ছিল। এদের আধিক্য লক্ষ্য করা যায়। দীর্ঘ প্রায় 7টা শতাব্দী জুড়ে কিন্তু বৌদ্ধ, জৈন, নাথ ধর্ম, বৈষ্ণব ধর্ম, বাউল সম্প্রদায়ের আধিক্য লক্ষ্য করা যায়। বাংলাদেশে সুপ্রাচীনকাল থেকে শিব উপাসক এক যোগী সম্প্রদায়ের অনুষ্ঠিত ধর্ম ছিল
নাথ ধর্ম, অর্থাৎ শিবের উপাসক ধর্মাবলম্বীদেরকেই কিন্তু একরকম নাথ ধর্মাবলম্বী বলা হতো, এবং তাদের যে সাহিত্য সেই সাহিত্যই হলো নাথ সাহিত্য। বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রভাব স্তিমিত হয়ে এলে তার সঙ্গে শৈব ধর্মের মিশ্রণে যখন বৌদ্ধ ধর্মের প্রভাব ধীরে ধীরে কমে আসছে, তার সঙ্গে যখন শৈব ধর্মের মিশ্রণ ঘটলো, এই দুটি ধর্মের মিশ্রণে দেখো সৃষ্টি হলো নাথ ধর্ম। কিভাবে যোগ বলে দুঃখ বিপদ অতিক্রম করা যায়, মৃত্যুকে জয় করা যায়, তার কথাই কিন্তু নাথ সাহিত্যে বর্ণিত আছে। নাথ সাহিত্যের বিষয়ে আমরা জানতে পারছি, দেখো দুঃখ বিপদ অতিক্রম করা, মৃত্যুকে জয় করা, এই ছিল উদ্দেশ্য এই নাথ সাহিত্যের। কিভাবে সেখান থেকে মুক্তি পাওয়া যায়। এবার নাথ সাহিত্যের দুটি ভাগ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হলো শিষ্য গোরখনাথ কিভাবে গুরু মীননাথকে উদ্ধার করলেন সেই কাহিনী। সংসারের মায়ায় আবদ্ধ মীননাথকে যোগী করে তোলার কাহিনী হলো নাথ সাহিত্যের প্রথম ভাগের বিষয়। দ্বিতীয়টি হলো রানী ময়নামতি ও তার পুত্র গোবিন্দচন্দ্রের কাহিনী নাথ সাহিত্যে বর্ণিত হয়েছে। রানী ময়নামতি ও গোবিন্দচন্দ্রের বৃত্তান্ত অনেক সময় ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান নামে পরিচিত। তাহলে নাথ সাহিত্যেরই যে দ্বিতীয় শাখা সেটা হলো ময়নামতির গান বা গোপীচন্দ্রের গান, একই বিষয়। নাথ সাহিত্যের বহু পুঁথিতে চৈতন্যদেবের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। নাথ সাহিত্যে যদি ভাষা বৈশিষ্ট্য বা বিষয় ভাবনা দেখি তাহলে দেখতে পাবো সহজ সরল ভাষারীতি নাথ সাহিত্যের। গোপীচন্দ্রের গানে সাধারণ মানুষের জীবনচিত্রের কথা তুলে ধরা হয়েছে, সামাজিক রীতিনীতির কথা, অর্থনৈতিক অবস্থার কথা ফুটে উঠেছে। গোরক্ষ বিজয় ও গোপীচন্দ্রের গান নাথ সাহিত্যের এই দুটি শাখায় এতটাই জনপ্রিয়তা পায়, পরে দেখো মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি, উড়িয়া প্রভৃতি ভাষায় অনুদিত হয়েছিল। তাহলে দেখতেই পাচ্ছ মঙ্গল কাব্য থেকে চৈতন্য জীবনী থেকে বৈষ্ণব পদাবলী, কোনো কাব্যকেই আমরা ভারতীয় অন্য ভাষায় কিন্তু অনুদিত হতে দেখিনি, কিন্তু এখানে দেখো গোরক্ষ বিজয় এবং গোপীচন্দ্রের গান ভারতের যে সব রাজ্যগুলো রয়েছে সেই সব রাজ্যে অনুদিত হচ্ছে, তাই এদেরও কিন্তু জনপ্রিয়তা কম নয়। গোরক্ষ বিজয়ের কয়েকজন প্রাচীন কবি ভীমসেন রায়, শ্যামদাস সেন, শেখ ফয়জুল্লাহ প্রমুখ। ময়নামতির গানে উল্লেখ্য কবি হলেন দুর্লভ মল্লিক, ভবানী দাস, শুকুর মাহমুদ প্রমুখ। এই ছিল তোমাদের মধ্যযুগের বাংলা সাহিত্যের একেবারে শেষ ভাগের যে সাহিত্য বা কাব্যধারা, সেই কাব্যধারার একটা সামগ্রিক আলোচনা। এরপরে আমরা চলে যাব প্রশ্নোত্তর পর্বের আলোচনায়। প্রথম প্রশ্ন, আরকান রাজাগণ জাতিতে ছিলেন বর্মী, মারাঠি, তিব্বতী, রাজস্থানী? উত্তর হবে বর্মী। লৌরচন্দ্রানী বা সতী ময়না গ্রন্থের রচয়িতা কে? সৈয়দ আলাওল, দৌলত কাজী, শাহ মোহাম্মদ সগির, দোনা গাজী? উত্তর হবে দৌলত কাজী। পরের প্রশ্ন দেখো, দৌলত কাজী কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করে? শ্রী সুধর্মার, আশরফ খানের, শ্রীচন্দ্র সুধর্মার? উত্তর হবে শ্রী সুধর্মার। পরের কোশ্চেন দেখো, ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন রামপ্রসাদ সেন, দাশরথী রায়, কমলাকান্ত ভট্টাচার্য, গিরিশ ঘোষ? উত্তর হবে রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের জন্মস্থান বর্ধমান জেলার কালনা, বর্ধমান জেলার দেনুর গ্রাম, হুগলি জেলার পেড়ো গ্রাম, উত্তর চব্বিশ পরগনা জেলার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রাম? উত্তর হবে ঘ অপশন ঠিক, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামের বাসিন্দা তিনি। পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থটি রামপ্রসাদ সেনের লেখা? বিষ্ণু পুরাণ, বিদ্যাসুন্দর, হাকন্দ পুরাণ, গৌরাঙ্গ মঙ্গল? উত্তর হবে বিদ্যাসুন্দর। নেক্সট কোশ্চেন দেখো, দৌলত কাজী লৌরচন্দ্রানী বা সতী ময়না কাব্যটি রচনা করেন 1620 থেকে 1630 খ্রিস্টাব্দ, 1621 থেকে 1638 খ্রিস্টাব্দ, 1625 থেকে 1640 খ্রিস্টাব্দ, 1638 থেকে 1658 খ্রিস্টাব্দ? উত্তর হবে খ অপশন 1621 থেকে 1638 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন দেখো, দৌলত কাজী সতী ময়না গ্রন্থটি কতটা অংশ লিখে লোকান্তরিত হন? 1/3, 2/3, 2/4, 1/4? উত্তর হবে 2/3। পরের কোশ্চেন দেখো, দৌলত কাজীর অসমাপ্ত কাজ কে সমাপ্ত করেন? সৈয়দ আলাওল, দোনা গাজী, শাহ মোহাম্মদ সগির, দৌলত উজির? উত্তর হবে সৈয়দ আলাওল, ক অপশন। পরের প্রশ্ন দেখো, কার নির্দেশে সৈয়দ আলাওল দৌলত কাজীর অসমাপ্ত কাজ সমাপ্ত করেন? হোসেন শাহ, আশরফ খান, রুকরুদ্দিন বরবক শাহ, শেখ সুলেমান? উত্তর হবে শেখ সুলেমান। পরের কোশ্চেন দেখো, সৈয়দ আলাওল রচিত প্রণয়মূলক আখ্যান কাব্য কোনটি? শফিউলমূলক, বদিউজ্জামাল, তোহফা, পদ্মাবতী, সেকেন্দারনামা? উত্তর হবে গ অপশন পদ্মাবতী। সৈয়দ আলাওল কোন গ্রন্থ অনুসারে পদ্মাবতী গ্রন্থটি রচনা করেন? অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিউটিস অব রাজস্থান,
পদুমাবত, পদ্মামতী, অভিজ্ঞান শকুন্তলম। উত্তর হবে খ অপশন পদুমাবত। পরের কোশ্চেন দেখো, পদ্মাবতী কাব্যটির রচনাকাল 1638 খ্রিস্টাব্দ, 1663 থেকে 69 খ্রিস্টাব্দ, 1672 খ্রিস্টাব্দ, 1646 খ্রিস্টাব্দ। উত্তর হবে ঘ অপশন 1646 খ্রিস্টাব্দ। সৈয়দ আলাওল রচিত ধর্মতত্ত্ব বিষয়ক গ্রন্থ হল পদ্মাবতী, তোহফা, হপ্তপয়কর, সেকেন্দারনামা। উত্তর হবে খ অপশন তোহফা। সৈয়দ আলাওল কোন রাজার পৃষ্ঠপোষকতা লাভ করেন? শ্রী সুধর্মার, শ্রীচন্দ্র সুধর্মার, আশরফ খানের, মাগন ঠাকুরের। উত্তর হবে শ্রীচন্দ্র সুধর্মার। কার অনুপ্রেরণায় সৈয়দ আলাওল পদ্মাবতী গ্রন্থটি রচনা করেন? শ্রী সুধর্মার, শ্রীচন্দ্র সুধর্মার, আশরফ খানের, মাগন ঠাকুরের। উত্তর হবে মাগন ঠাকুরের। চৈতন্য প্রভাবমুক্ত সাহিত্যের প্রথম প্রকাশ লক্ষ্য করা যায় গৌড় দরবারে, মুর্শিদাবাদে, রোসাং রাজসভায়, চট্টগ্রাম ও নিম্নবঙ্গে। উত্তর হবে রোসাং রাজসভায়, যেটা আরাকানে অবস্থিত। কমলাকান্ত ভট্টাচার্য ও রামপ্রসাদ সেন কোন ধারার কবি? মঙ্গল কাব্য ধারার, শাক্ত পদাবলীর, বৈষ্ণব পদাবলীর, পাঁচালী কাব্যের। উত্তর হবে খ অপশন শাক্ত পদাবলীর। পরের কোশ্চেন দেখো, আগমনী ও বিজয় পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন রামপ্রসাদ সেন, দাশরথী রায়, কমলাকান্ত ভট্টাচার্য, গিরিশ ঘোষ। উত্তর হবে কমলাকান্ত ভট্টাচার্য। ভক্তের আকুতি পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন রামপ্রসাদ সেন, দাশরথী রায়, কমলাকান্ত ভট্টাচার্য, গিরিশ ঘোষ। উত্তর হবে রামপ্রসাদ সেন। পরের কোশ্চেন দেখো, কবিরঞ্জনকে কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন, চৈতন্য মহাপ্রভু, দৌলত কাজী। উত্তর হবে রামপ্রসাদ সেন। গীতিকা বলতে বোঝায় গান গাওয়া, নৃত্য সহযোগে কবিতা গাওয়া, নৃত্য করা, গান লেখা। উত্তর হবে নৃত্য সহযোগে কবিতা গাওয়া। ইংরেজি ব্যালাড শব্দটি এসেছে কোন ল্যাটিন শব্দ থেকে? ব্যালাড, বেলাড, ব্লাড, ব্যালাদ। উত্তর হবে ক অপশন ব্যালাড। ময়মনসিংহ গীতিকাগুলি কার প্রচেষ্টায় সংগ্রহীত হয়? চন্দ্রকুমার দে, দীনেশ রঞ্জন সেন, সুশীল কুমার, ভবানী দাস। উত্তর হবে চন্দ্রকুমার দে। নেক্সট কোশ্চেন দেখো, ময়মনসিংহ গীতিকাগুলি কবে প্রকাশিত হয়? 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে। উত্তর হবে ঘ অপশন 1923 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ গীতিকা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বিচিত্রা, সৌরভ, প্রবাসী, কল্লোল। উত্তর হবে সৌরভ পত্রিকায়। কমলা, কঙ্ক, লীলা, পালা পাওয়া যায় নাথ সাহিত্যে আরাকান রাজসভার কালে, পূর্ববঙ্গ গীতিকায়, চণ্ডীমঙ্গলের পালায়। উত্তর হবে পূর্ববঙ্গ গীতিকায়। ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করে প্রকাশ করেন দীনেশ রঞ্জন সেন, দীনেশচন্দ্র সেন, ভীম সেন, গোপীচন্দ্র সেন। উত্তর হবে দীনেশচন্দ্র সেন। লালন ফকির সম্ভবত কোন সময়কালে গান রচনা করেছিলেন? সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে, পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে, অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধে, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে। উত্তর হবে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে। বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন জগমোহন, কৃষ্ণগোপাল দাস, গোসাই গোপাল, পাগলা কানাই। উত্তর হবে জগমোহন। এই ছিল তোমাদের মধ্যযুগের একেবারে শেষ ভাগের যে কাব্যধারা, নাথ সাহিত্য, শাক্ত পদাবলী এবং তার সঙ্গে ময়মনসিংহ গীতিকা, বাউল গান সম্পর্কিত একটা সম্পূর্ণ আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে তার এমসিকিউ নিয়ে আলোচনা। এই আলোচনা যদি তোমরা মনোযোগ সহকারে দেখেছো, এর বাইরে কিছু কোশ্চেন হতে পারে বলে মনে হয় না। এর মধ্যেই তোমাদের প্রথম সেমিস্টারের সমস্ত কোশ্চেন থাকবে, এটা প্রায় 100% গ্যারেন্টি দিয়ে বলা যায়। বাংলা সাহিত্যের ইতিহাসের ক্লাস আজকেই সমাপ্ত হলো। চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের নাথ সাহিত্য বা বাউল গান পর্যন্ত যে কাব্যধারা নিয়ে আলোচনা করা হলো, সেখান থেকে তোমাদের প্রথম সেমিস্টারে আসতে পারে ঠিক সেই রকম সম্ভাব্য একেবারে 60টি এমসিকিউ নিয়ে পরের ভিডিও আসতে চলেছে। আশা করি সেই 60টি এমসিকিউ থেকে প্রথম সেমিস্টারে বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে যা প্রশ্নই আসুক ওই 60টি এমসিকিউর মধ্যেই থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। গুড বাই, তোমাদের দিন শুভ হোক।